নমস্কার, আমি সুরজিৎ দাস ব্রিক মেশনারি থেকে বলছি। আজকে আমাদের আলোচনা করব আইসোলেটেড কালাম। ফুটিং কী জিনিস? ফুটিং হচ্ছে এমন একটি মেম্বার যেটা টোটাল বিল্ডিংয়ের লোড আমরা মাটিতে ট্রান্সফার করি। মাটিতে ট্রান্সফার করার জন্য মাটির একটা ভার বহন ক্ষমতা থাকে এবং সেই মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে আমাদের ফুটিংয়ের সাইজ কী হবে। এক্ষেত্রে আমরা যখন দেখি যে মাটির সাধারণত দুই ধরনের সয়েল আমাদের আশেপাশে দেখতে পাই। এক হচ্ছে বালি মাটি, মানে ওইকে কোহেশনলেস সয়েল বলে। কোহেশনলেস সয়েল অর্থাৎ হচ্ছে জলের উপস্থিতিতেই যে মাটির মধ্যে কোনো আঠা ভাব থাকে না, আর একটা থাকে দোআঁশ মাটি যার আঠাটা ভাব থাকে। অতএব এক একটা মাটির চরিত্রের উপর লোড বিয়ারিং ক্যাপাসিটি আলাদা হয় এবং এর যদি লোড ডায়াগ্রাম করি বা মাটির ধারণ ক্ষমতা বা বিয়ারিং ক্যাপাসিটি যদি ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম করি, তাহলে দেখা যাবে যে যে ধরনের বালি মাটি থাকে তার লোড ডায়াগ্রামটা স্যাগিং হয়, অর্থাৎ কালাম তলে বা ফুটিংয়ের তলে মাঝখানে লোড ইন্টেন্সিটি বেশি থাকে এবং কালাম ফুটিংয়ের ধারগুলোতে কম থাকে। আবার যদি দোআঁশ মাটির উপর কোনো একটা ফুটিং নির্মাণ করা যায়, তাতে দেখা যায় যে এটা হগিং টাইপ শেয়ার ইন্টেন্সিটি ডায়াগ্রাম তৈরি হয়। তাতে বোঝা যায় যে কালাম ফেসের বাইরে অংশের মধ্যে ফুটিংয়ের বাইরের এক্সট্রিম এজগুলোতে ইন্টেন্সিটি অফ প্রেশার বেশি হয়। এর থেকে কি হয় যে কালাম ফেসের উপরে বেশি মোমেন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে, তার উপরেই তৈরি হয় ফুটিং বা ডিজাইন আমাদের তৈরি হয় যে ফুটিংয়ের সাইজ কী হবে এবং তার ডেপথ কতটা হবে। ফুটিং অ্যাকচুয়ালি লোড ট্রান্সফার করে কালামে। অর্থাৎ কালাম কী কী লোড ক্যারি করে? প্রথম কথা, ফুটিং তার নিজস্ব লোড, তার উপরে কালামের নিজস্ব লোড, তারপর যে বিমগুলো কালামের উপর দিয়ে যায় সেই বিমের প্রপোর্শনেট লোড, তার উপরে স্ল্যাব যেটা চাপাই সেই লোড, তার সঙ্গে আমরা যে মেঝে বানাই তার লোড, তাছাড়াও আমরা যে আসবাবপত্র রাখি সেই লোড, প্লাস হচ্ছে আমরা যে চলাচল করি বা আমাদের নিজস্ব লোড, যেগুলোকে লাইভ লোড বলা হয়। এছাড়াও বাতাসের লোড এবং সিসমিক ভূমিকম্পজনিত লোডও কালামগুলো ব্যবহার করে এবং এই কালামগুলো যখন বহন করে সেটাই কি করে, ফুটিংয়ের মাধ্যমে সেটা আমাদের ভূতলে প্রবেশ করে। সেই জন্যই এই ফুটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা কালাম স্ট্রাকচার তৈরি করার জন্য। এরপরে কি হয়, ফুটিং নর্মালি কি হয়, দু ধরনের হয়। একটা হচ্ছে স্কোয়ার ফুটিং, একটা রেক্ট্যাঙ্গুলার ফুটিং। স্কোয়ার ফুটিং কি করে? স্কোয়ার ফুটিং ইউনিফর্ম লোড ডিস্ট্রিবিউশন করে। অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করে দেখি যে টোটাল বাড়ির যা লোড সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি এবং সেই বাড়ির লোডকে আমরা বিয়ারিং ক্যাপাসিটি আমার সয়েল, মানে সয়েলের যে লোড বা ভার বহন করার ক্ষমতা যদি ভাগ করা যায়, তাহলে আমাদের কতটা এরিয়া অফ ফুটিং লাগবে সেটা বোঝা যায় এবং সেটা নাম্বার অফ ফুটিং কত ভরার উপরে নির্ভর করবে কতগুলো কালাম আমরা ওখানে তৈরি কালাম লাগবে বা তার সঙ্গে সঙ্গে ফুটিং কতটা লাগবে। ফুটিংগুলোতে নর্মালি আমরা সবাই খুব পরিচিত, কারণ অনেকেই বাড়ি আমরা তৈরি করেছি। তাতে দেখা যায় বেশিরভাগই স্কোয়ার ফুটিং আমরা তৈরি করি। স্কোয়ার ফুটিংয়ের কী হয় যে স্কোয়ার ফুটিংয়ের প্রথমে আমরা একটা সোলিং তৈরি করি, মাটির তলকে সমতল করে একটা বক্স কাটিং মাটি করি, সেই বক্স কাটিংয়ের একদম তলে আমরা একটা সোলিং তৈরি করি যেটা 3 ইঞ্চি থাকে। তার উপরে কী করি, 3 থেকে 4 ইঞ্চি একটা পিসিসি করি। এই পিসিসি মানে প্লেন সিমেন্ট কংক্রিট। আজকে আইএস কোড 456 অনুযায়ী যে পিসিসির যে রেশিও অফ কংক্রিট ইনগ্রেডিয়েন্টস হবে সেটা হবে 1:2:4। অর্থাৎ 1:2:4 রেশিওতে আমরা একটা প্লেন সিমেন্ট তৈরি করি। তারপরে কি করি, তারপরে আমরা কি করি, লোহার একটি জালি বিছাই। সেই জালিটা নিচে আমাদের কভার করতে হয়, অর্থাৎ আজকাল বাজারে কভার ব্লক পাওয়া যায়, সেটা মিনিমাম 50 mm কভার ব্লক দিতেই হয়। এই কভারটা আমরা মেনটেন করি, মানে কংক্রিট ঢালার পর যেন একদম তল থেকে 50 mm উঁচুতে আমাদের এই জালিটা থাকে। এই জালিটাকে রক্ষা করার জন্য এই কভারটা দেওয়ার অর্থ হচ্ছে যে মাটিতে অনেক রকম অ্যাসিড থাকে, অ্যালকালাইন থাকে, জল থাকে, এইগুলো যাতে কংক্রিটের মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদের যে স্টিল থাকে বা লোহা থাকে, লোহার যে জালি সেটাকে যেন ক্ষয়িষ্ণু না করে। ক্ষয়িষ্ণু করে দিলে কী হবে, তার ফুটিংয়ের ভারবহন ক্ষমতা কমে যাবে। এবার ফুটিংয়ের নর্মাল সাইজগুলো করতে গিয়ে তখন আমরা কি করি, প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের বা স্কোয়ার শেপের যে ফুটিং তৈরি ঢালাই করি, সেটা ঢালাইয়ের যে ডিজাইন ডেপথ কত হবে সেটা লোড ক্যালকুলেশনের উপরে আমাদের বের করে নিতে হয় তার ডিজাইন ডেপথ। তারপরে কি হয়, যাতে কালামটাকে দেখবেন নর্মালি আমাদের কনিক্যাল শেপের মতো আমরা হঞ্চ তৈরি করে নিই এবং হঞ্চের উপর থেকে কালামটাকে আমরা দাঁড় করাই। এই হঞ্চ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে কালামের উপরে যে লোড আছে সেই লোডটা যাতে খুব সহজেই থ্রু আউট দ্য কালাম লোডটা ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ ভাগে ভাগে কালামের মধ্যে থ্রু আউট দ্য কালামের যে ফুটিং আছে সেই ফুটিংয়ের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে। এইগুলো বিষয়গুলো আমরা এখন কালামের যে আমরা বা ফুটিংয়ের যে রেনফোর্সমেন্টগুলো দেওয়া হয় সেই রেনফোর্সমেন্টগুলো ন্যূনতম আমাদের 10 mm থেকে 12 mm বার ইউজ করা হয়। তাও ডিজাইনের উপরে নির্ভর করে যে কালামের ফুটিংয়ের বার কতটা কী হচ্ছে। প্রতিটা কালাম হুকেও সাইড এজগুলো ফুটিংগুলোর যে ধারগুলো থাকে যে রেনফোর্সমেন্টের, সেই ধারেও একটা মিনিমাম 3 ইঞ্চি সাইজের একটা এল দেওয়া থাকে। এলটা দেওয়া হয় যাতে ক্লিয়ার কভারটাকে আমরা সম্পূর্ণ, অর্থাৎ সাইডের যে ক্লিয়ার কভার সেটাকে আমরা মেনটেন করতে পারি।
অর্থাৎ এর থেকে বুঝতে পারি যে এই ফুটিংয়ের উপর কাজটাই হলো কেবল লোড ধারণ করার ক্ষমতা। এই ক্ষমতাকে মেনটেন করার জন্য আমরা কি করি, এই কংক্রিটের গ্রেডেশন ন্যূনতম এখন আইএস কোড 456 এবং স্টিল 13920 অনুযায়ী আমরা এগুলোতে এই স্টিল এবং কংক্রিট ব্যবহার করি এবং মিনিমাম M20 কংক্রিট এতে ব্যবহার করে। এম মানে মিক্স বলা হয় এবং 20 মানে 20 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার, যাতে লোড এ বহন করার ক্ষমতা অর্জন করে। অর্থাৎ এটাই হলো ফুটিং। পরবর্তীতে নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার।